নমস্কার, আপনাদের সকলকে ত্রিপুরা রহস্য ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। আজকের গল্পটি লিখেছে জয়িতা রয়। শুরু হচ্ছে অনুরক্তি। কুমায়ুন হিমালয়ের পার্বত্য খাঁজের মধ্যে এত সুন্দর লোকেশনে এমন একটা হোটেল পাওয়া যাবে, ওয়েবসাইটের ছবিগুলো দেখে আজ করতে পারেনি নীলেন্দু আর পারমিতা। হলদওয়ানির মধ্যে সেরা লোকেশনে যেন গড়ে তোলা হয়েছে হোটেলটা। হিমালয়ের রূপ এখানে যতটা আদি ততটাই মোহময়। পারমিতার চোখে মুখে আনন্দের ঝিকিমিকি। হবে নাই বা কেন? এ তাদের বহুদিনের পরিকল্পনার ফল। তবেই না তারা এত লম্বা ছুটি ম্যানেজ করে সব দিক সামলে এখানে বেড়াতে আসতে পারল। তাছাড়া গত রাতে ট্রেনে তাদের যাত্রাপথের অভিজ্ঞতা রূপকথার থেকে কিছু কম নয়। সে কথা ভেবেই আনন্দে শিহরণ খেলে গেল নীলেন্দু সারা শরীরে। হোটেলের সবচেয়ে ভালো ভিউয়ের ঘরটি দখল করে মাঝবয়সী বেয়ারাটাকে একটু বেশি টিপস দিয়ে ফেলল নীলেন্দু। তারপর দরজাটা বন্ধ করে পারমিতাকে পিছন থেকে দু হাতে জড়িয়ে ধরল। পারমিতা বিশাল কাচের জানালার সামনে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে হিমালয়ের রূপ দেখছিল। হঠাৎ নীলেন্দুর স্পর্শে চমকে উঠল। তার হাতটা ধীরে ধীরে ছাড়িয়ে বলল, ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমিয়ে নিয়ে চলো। কাল তো সারা রাত কেউ ঘুমোয়নি। কেন, কিছু হয়েছে? না না, একটু ক্লান্ত। কথা বাড়ালো না নীলেন্দু, তবে বুঝলো কিছু একটা তো হয়েছে। খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিক, মনের কথা সে ঠিক বার করে নেবে। বিকেলে হোটেলের ব্যালকনিতে বসে চা আর বিস্কুট খেতে খেতে নীলেন্দু লক্ষ্য করে দেখল পারমিতার ছোটখাটো চেহারার মধ্যে ক্লান্তির রেখা আর নেই, কিন্তু চিন্তার ছাপ তেমনি আছে। নীলেন্দু তার পাশের চেয়ারটা টেনে নিয়ে এসে বসল। পারমিতার মাখনের মতো ফর্সা চামড়ার উপর পড়ন্ত সূর্যের আলো পিছলে যাচ্ছে। ভেজা ভেজা ঠোঁটের উপর লালচে আভা। মুগ্ধ চোখে দেখতে দেখতে নীলেন্দু প্রশ্ন করল, বলো না, কিছু সমস্যা? ওদিকে কিছু হলো নাকি? না না, কিছু হয়নি। পারমিতা তার সুন্দর কালো চোখ দুটো তুলে তাকালো নীলেন্দুর দিকে। একটু ইতস্তত করে বলল, তোমাকে আমার কিছু বলার আছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আর বলতে পারো, এমন মনোরম পরিবেশে কথাটা বলবো বলেই এত প্ল্যান করে এখানে বেড়াতে আসা। এবার নীলেন্দু সামান্য ঘাবড়ে গেল, তবে পারমিতাকে বুঝতে না দিয়ে, সাসপেন্স না রেখে বলে ফেলো দেখি। নীল, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। হয়তোবা জানোও না, একটা মেয়ে যে কাউকে কেমন করে কতটা ভালোবাসতে পারে তা তোমরা পুরুষেরা বুঝবে না। আজ করতে পারলেও বুঝতে পারা অসম্ভব। আমি তোমাকে আমার কাছে চিরকাল ধরে রাখতে চাই নীল। আমি চাই আমার কাছে তোমার একটুখানি অস্তিত্ব যেন সারা জীবন থাকে। বুঝতে পারছো আমার কথা? নীলেন্দু কি বলবে বুঝতে পারল না। ফেল ফেল করে চেয়ে রইল পারমিতার দিকে। একটানা কথা বলে পারমিতা আবার দম নিয়ে বলতে শুরু করলো, দেখো, তুমি তো আমাদের দুজনেরই পরিস্থিতি জানো। এইভাবে বারবার দেখা করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে এই অসম্ভবটা সম্ভব হওয়ার একটাই রাস্তা আছে। আমি তোমার সন্তানের মা হতে চাই। এই পৃথিবীতে আমরা দুজন ছাড়া কেউ এ কথা জানবে না। আমি জানি তোমার সন্তান হয়ে যে আসবে তার মধ্যে তোমার অংশ থাকবে। আমি তোমায় ছাড়া বেঁচে থাকতে পারবো না নীল। সেটা যখন অসম্ভব তখন তুমি তোমাকে আমায় দাও। আমাদের সন্তানের মধ্যে দিয়ে আমাদের ভালোবাসা বেঁচে থাকুক।
পারমিতার চোখে জল চিকচিক করে উঠল। নীলেন্দু বিদ্যুৎ স্পৃষ্টের মতো বসেছিল, তার শূন্য দৃষ্টি দূরের হিমালয়ে স্থির। হঠাৎ সে অস্পষ্টভাবে বলে উঠল, তাহলে তারপর থেকে তুমি আমি আর কখনো? চেয়ার ছেড়ে উঠে ব্যালকনির রেলিংয়ের পাশে দাঁড়ালো পারমিতা। ফেসফেসে অথচ দৃঢ় গলায় বলল, আর আমাদের দেখা হবে না, কোনো যোগাযোগ থাকবে না। কিন্তু সারা জীবন তো এই সম্পর্কটা এমনই থাকতো না নীল। আমরা দুজনেই সেটা জানি। আমাকে অন্তত বাকি জীবনটা বেঁচে থাকার সান্ত্বনাটুকু দাও। তারপর ধীরে ধীরে নীলেন্দুর কাছে এসে বলল, এমন ভিক্ষা যে নারী চায় তাকে ফিরিয়ে দেবে নীল। নীলেন্দুর দম আটকে আসছিল। তার দীর্ঘ ছিপছিপে শরীরটাকে আস্তে আস্তে চেয়ার থেকে তুলে এসে পারমিতাকে জড়িয়ে ধরল। কুমায়ুন হিমালয়ের সেই হোটেলে বাকি 7 দিন কেটে গেল মোহগ্রস্ততায়, আর দুজনের সমান ভালো লাগার জায়গা কবিতা লেখায়। পারমিতা স্কুলের বাংলা দিদিমণি বলে শুধু নয়, সে বরাবরই কবিতা চর্চা করতে ভালোবাসত। বিভিন্ন ম্যাগাজিনে তার কবিতা ছাপা হতো। এইভাবেই এক ডাক্তারের ক্লিনিকের ওয়েটিং লাউঞ্জে ম্যাগাজিন পড়তে পড়তে কবিতা প্রসঙ্গে কথা বলা থেকেই দুজনের আলাপ। বাল্যবন্ধু সৌরজিৎকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল নীলেন্দু, আর পারমিতা গিয়েছিল শাশুড়ির রিপোর্ট দেখাতে। প্রথম আলাপে দুজনের সাহিত্যের প্রতি অনুরাগ দেখে ফোন নম্বর দেওয়া নেওয়া, তারপর প্রেম। দিনের পর দিন লুকিয়ে লুকিয়ে দেখা করা, বেড়াতে যাওয়া, কবিতা নিয়ে আলোচনা, লেখালেখি। নৌবাহিনীর সৈনিকের স্ত্রী পারমিতার তার স্বামীর সঙ্গে দেখা হতো বছরে 1 বার কি 2 বার। তার সঙ্গে মনের গ্রন্থি জোড়া লাগেনি কখনোই। সে নীলেন্দুর মধ্যে আবিষ্কার করল প্রাণদায়ী ধারার খোঁজ। নীলেন্দু হয়ে উঠল তার মনের নীর। নীলেন্দু তখন সদ্য পৈতৃক ব্যবসার হাল ধরেছে। স্কুল জীবন থেকেই টুকটাক কবিতা লেখার অভ্যেস। ফলে ভাবভ্রমণ, কোমল মানসিকতা নতুন ব্যবসায়িক চিন্তার কাছে হার মানল। কম বয়সে বিয়ে হলো এমন মেয়ের সঙ্গে, যেখানে বাইরের ধুমধাম হলো যত বেশি, ঘরের ভিতরের ধুমধামটা বিয়ের পর হলো আরো জোরে। নামটা থাকলো প্রেমের বিয়ের, কিন্তু দেখা গেল দুজনেরই মনের মধ্যে বিস্তর অমিল। গঙ্গার ধারে বসে কাটানো দিনগুলোকে একেবারে মিথ্যে বলে মনে হলো তার। বুঝল, যে স্ত্রী বইয়ের তাক থেকে সব বই নামিয়ে বাক্স খাটের মধ্যে চালান করে, সে তাকে সফটওয়্যার সাজায়, তাকে সে গত 3 বছরে আদৌ কিছু চেনেনি। ফলে পারমিতার প্রেমে পড়তে তার বেশি সময় লাগেনি। তারপর প্রথম মন্দারমণি, বকখালি, এবারই এত দূরে, একেবারে কুমায়ুনের তার হলদুয়ানিতে। প্রচুর কবিতা আর অন্তরঙ্গ মুহূর্তে দিনগুলো কেটে গেল। অসম্পূর্ণ জীবনের এই কটা দিন দিয়ে তারা যেন জীবনটা পুরোপুরি উপভোগ করে নিতে চাইল। তারপর আবার ফিরে গেল যে যার জায়গায়। কয়েক মাস পর সুখবরটা ফোনে জানার পর দিনই কলকাতার বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে দুজনে সব কথা খুলে বলল। তিনি কথা দিলেন, তৃতীয় ব্যক্তি হিসেবে এই বিশ্বাসের তিনি মর্যাদা রাখবেন। চিকিৎসা হলো যথাযথ। কেটে গেল একে একে প্রয়োজনীয় মাসগুলো। তারপর হঠাৎ একদিন মধ্যরাতে ফোন এলো নীলেন্দুর কাছে। এমনিতে তার কাছে কোনো মহিলার ফোন এলেই স্ত্রী অদিতি বিরক্ত হতো, কিন্তু সেদিন বন্ধুর সন্তান সম্ভবা স্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে হবে শুনে অদিতি হাই তুলে পাশ ফিরে শুল। নীলেন্দু নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। মাঝ রাস্তায় তুলে নিল সৌরজিৎকে। নীলেন্দু জানত পারমিতাকে গভীর রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। অসম্ভব যন্ত্রণায় কাতরানো পুত্রবধূকে কারা হাসপাতালে নিয়ে যেতে এসেছে সেই বিষয়ে বৃদ্ধা শাশুড়িও পারমিতাকে কিছু জিজ্ঞেস করলেন না। তখন সেই অবস্থাও ছিল না, শুধু জানালেন তার ছেলেকে খবর দেওয়া হয়েছে।
পরদিন দুপুরের মধ্যে নিশ্চয়ই সে পৌঁছে যাবে। দ্বিরুক্তি না করে যন্ত্রণায় কাতরানো পারমিতার ভারী শরীরটাকে গাড়িতে তুলে তীব্র বেগে হাসপাতালের দিকে ছুটিয়ে দিল নীলেন্দু। পারমিতাকে এমন কাতরাতে দেখে বিচলিত হলেও মাথা ঠান্ডা রেখে গাড়ি চালালো সে। হাসপাতালে ভর্তি করিয়ে সমস্ত নিয়মকানুন পালন করে বাইরের চত্বরে গিয়ে দাঁড়ালো দুই বন্ধু। কিভাবে যে দুশ্চিন্তায় বাকি রাতটা কাটলো তা সহজেই অনুমান করা চলে। সে রাতে আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে নীলেন্দু ভাবছিল তাদের লখনৌ থেকে হলদুয়ানি যাওয়ার সেই বিচিত্র রাতটার কথা। হিমালয়ের বুক চিরে চলা ট্রেনগুলোয় যে এখনো কখনো কখনো সেই প্রাচীন যুগের ইতিহাসের গন্ধমাগা কাঠের কূপ জুড়ে দেওয়া হয় তা জানা ছিল না দুজনেরই। সৌভাগ্যবশত ওরা এমনই একটা কূপে রিজার্ভেশন পেয়েছিল। তাছাড়া কূপটা এমনই একটেরে যেন শুধুমাত্র দম্পতিদের জন্যই সেটা তৈরি। এমনিতেই তারা রেল কোম্পানির অমন সারপ্রাইজে অভিভূত ছিল। তার উপর রাত হতেই আবিষ্কার করল সেদিন ভরা পূর্ণিমা। প্রকৃতি নিজের রূপে ডুবিয়ে তাদের স্তব্ধ করে দিয়েছিল, জাদু ঢেলে দিয়েছিল তাদের উপর। সারা রাত দুজনে হাত ধরাধরি করে জানলার দিকে তাকিয়ে বসেছিল। সৌরজিৎ ঠান্ডায় কাঁপতে কাঁপতে একটু ঠেলা মারল নীলেন্দুকে। তার স্মৃতির ঘোরটা কেটে গেল। বুদ্ধ পূর্ণিমা সেই রাতের কথা ভাবতে ভাবতে শীতের রাতেও অনুভূতি শূন্য হয়ে গেছে তার শরীর। গাড়িতে উঠে কাজ তুলে বসলো দুজনে। দীর্ঘ অপেক্ষা। সকাল হয়ে চারদিকে লোকজন জড়ো হতে শুরু করলো। বেলা গড়িয়ে দুপুর হলো, নাওয়া খাওয়া নেই। পায়চারি চলল পার্কিং লটেই। হঠাৎ নীলেন্দুর ফোন বাজলো, ডাক্তারবাবুর ফোন। কাঁপা হাতে ফোনটা ধরে নীলেন্দু শুনল তিনি বলছেন, কনগ্রাচুলেশনস নীলেন্দু, পারমিতার ছেলে হয়েছে, দুজনেই ঠিক আছে। তোমাকে খবরটা প্রথমে জানালাম, রাখছি। কলটা কেটে গেল। নীলেন্দু নিশ্চল পুতুল যেন। সৌরজিৎ তার দিকে হাঁ করে তাকিয়েছিল। ঠিক তখনই পার্কিং লটের কাছে দাঁড়িয়ে থাকা দু তিনজন লোকের উল্লাসধ্বনি শোনা গেল। চমকে তাদের দিকে তাকালো নীলেন্দু। সৌরজিতের চোখে চোখ পড়তেই বুঝল যে সে যা ভাবছে সৌরজিৎও তাই ভাবছে। একটু উঁকি মেরে তিনজনের চেহারা দেখে নীলেন্দু তাদের মধ্যে পারমিতার বরকে চিনতে পারল। আনন্দে টকবগিয়ে তারা হাসপাতালের ভিতরের দিকে যাচ্ছে। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল নীলেন্দুর। তার প্রথম সন্তান পৃথিবীতে এলো, অথচ সে একবারও দেখতে পাবে না, তাকে স্পর্শ করতে পারবে না। ভালোবাসায় তার জীবন ভরিয়ে দিয়েছিল যে পারমিতা, তার কষ্টে মাথায় হাত বুলিয়ে দিতেও পারবে না। তা হোক, পারমিতার ইচ্ছে তো পূর্ণ হয়েছে, তার নিজের জীবনটা যতই অপূর্ণ থাকুক। মুখে দুহাত চাপা দিয়ে হু হু করে কেঁদে ফেলল নীলেন্দু। সৌরজিৎ ধীরে পায়ে এগিয়ে এসে বন্ধুকে দুহাত জড়িয়ে ধরে পিঠটা চাপড়ে দিল। তারপর আর কি, ফেরার পালা, ফিরতেই হয় যে। তারপর সেই বাড়ি, দায়িত্ব, পৈতৃক ব্যবসা, সবার সঙ্গে হাসি মুখে ব্যবহার, বক্স খাটের পেটে বই, আর বইয়ের তাকে সফট টয়। শুধু কবিতার মোটা লাল মলাটের খাতাখানা ঢুকে গেল আলমারির সবচেয়ে নিচের কুঠুরির সবচেয়ে অন্ধকার কোণে। পড়ে থাকলো বুকের মধ্যে বিচ্ছেদ, যন্ত্রণার ক্ষত, আর সেই জ্যোৎস্নায় ভেসে যাওয়া কাঠের কূপে পরস্পরকে স্পর্শ করে জানলার দিকে তাকিয়ে হিমালয়ের অপরূপ রূপে বিমুগ্ধ হয়ে দুই তরুণ তরুণীর মৌন চিত্র। বছর দুয়েক পর নেপালে দুপুর নাগাদ পৌঁছে লাগেজ হোটেলে নামিয়ে রেখে হাঁটতে বেরোলো নীলেন্দু। হোটেলের আশপাশটা আলো থাকতে থাকতে দেখে আসা দরকার। ব্যবসার ফাঁকে সময় পেলে একাই বেরিয়ে পড়ে সে। হোটেলের সামনে যেখানে পাহাড়ি পথটা বেঁকে গেছে ঠিক সেখানে এসে থমকে দাঁড়িয়ে পড়ল সে। জ্যাকেট, দাস্তানা, টুপিতে মোড়া একটা মেয়ে ক্যামেরা নিয়ে পথের ধারে দাঁড়ানো একটা শিংওয়ালা লোমশ গরুর ছবি তুলছে। পিছন থেকেই চেনা চেনা লাগলো নীলেন্দুর। মেয়েটি পিছন দিকে মুখ ঘোরাতেই চমকে উঠল দুজনে। আবার সেই হিমালয়, আবার মুখোমুখি দুজনে। পারমিতা সামান্য হেসে বলল, চলি, গাড়ি অপেক্ষা করছে। বলেই দ্রুত পায়ে দূরে দাঁড়ানো ল্যান্ড রোভারটার দিকে চলে গেল।
ফিরতেই হয় যে। নীলেন্দুর উজ্জ্বল হয়ে ওঠা মুখ নিভে গেল মুহূর্তে। মাথা নিচু করে খানিক দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে ফিরে চলল হোটেলের দিকে। সূর্য তখন ম্রিয়মান হয়ে আলো ঢালছে পর্বতের বুকে। সেই আলোয় স্নান করছে পাহাড়ি পথের পাশে ঝরে পড়া উজ্জ্বল লাল রঙের দুটি রেডোডেন্ড্রন ফুল। কেউ তাদের দেখল না। আপনারা শুনছিলেন ত্রিপুরা রহস্য। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।